মধ্যপ্রাচ্য জ্বলছে আগুনে। ইরানের ভয়ঙ্কর পাল্টা হামলায় দিশেহারা ইসরায়েল, আর সেই দিশেহারা ইসরায়েল এখন ছুটছে বিশ্ব নেতাদের দরজায় দরজায় সহায়তার জন্য হাত পেতে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবাইকেই চায় এখন ইসরায়েল। সম্প্রতি ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভোররাতে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে ইরানও থেমে থাকেনি। শক্ত প্রতিশোধ নিয়ে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। আর এই পাল্টা আঘাতে যেন কাঁপছে তেল আবিব। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বড় বড় শক্তিধর দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানায়, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য, ফ্রান্স সহ একাধিক দেশের কাছে অনুরোধ করেছে যাতে তারা আকাশপথে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে এগিয়ে আসে। ব্রিটেন ইতোমধ্যে এই অনুরোধে সাড়া দিয়ে সহায়তা শুরু করেছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের অনুরোধে তারা দমকল সরঞ্জাম পাঠাবে দ্রুতই। অন্যদিকে হামলার জবাবে ইরানও বসে নেই। ইসরায়েলি বিমান বাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে তারা ইরানের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এই রক্তক্ষয়ী পরিস্থিতির মাঝেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়ে দিয়েছে তারা ইরানের পাশে আছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, ইরান ফিলিস্তিনিদের জন্য যে অবস্থান নিয়েছে তারা তার জন্য কৃতজ্ঞ। সঙ্গে ইরানের নিহত সেনা কর্মকর্তাদের জন্য শোকও জানিয়েছে তারা। এই মুহূর্তে শুধু ইসরায়েল ইরান নয়, পৃথিবীর দৃষ্টি এখন এক জায়গায়, মধ্যপ্রাচ্য, যেখানে প্রতিদিন বেড়ে চলেছে উত্তেজনার পারদ আর যুদ্ধের ছায়া ঢেকে দিচ্ছে গোটা অঞ্চল। বিশ্ব নেতাদের এই কূটনৈতিক দৌড় এক ভয়াবহ যুদ্ধ ঠেকাতে পারবে কিনা এখন সেটাই দেখার বিষয়। জয়া হাসান, এনপিবি নিউজ। রাত গভীর, শহরের আকাশ জুড়ে হঠাৎ গর্জে ওঠে বিস্ফোরণ। আগুনের আলোয় লাল হয়ে ওঠে তেল আবিব আর হাইফা। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ছুড়ে দেয় একের পর এক ব্যালিস্টিক মিসাইল। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইরানের এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 5 জন। বিস্ফোরণে আহত বহু মানুষ। আগুন লেগেছে আবাসিক এলাকায়, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। শুধু তাই নয়, আঘাত লেগেছে যুক্তরাষ্ট্রের দূতাবাসেও। দূতাবাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আশপাশের প্রায় 7 লাখ মার্কিন নাগরিককে ঘরেই অবস্থান করতে বলা হয়েছে। এ যেন এক বিস্ফোরক কূটনৈতিক সংকেত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের স্বার্থে হামলা হলে আমেরিকা সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। কিন্তু ইরানও দমে যায়নি, বরং আরও আগ্রাসী ভঙ্গিতে ঘোষণা করেছে তারা গঠন করবে ইসলামী সেনাবাহিনী, যেখানে থাকবে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মতো দেশ। এই ঘোষণা স্পষ্ট, এই যুদ্ধ শুধু ইসরায়েল ইরান সীমাবদ্ধ থাকবে না। ইতিমধ্যেই ইসরায়েলের পাল্টা হামলায় ইরানে নিহত হয়েছেন 224 জন, আহত 1,500-এরও বেশি। বিশ্লেষকদের মতে যুদ্ধ এখন এক নতুন ধাপে, যেখানে শুধু দুটি দেশ নয়, গোটা মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়তে পারে এক ভয়াবহ সংঘাতে। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি ধীরে ধীরে গড়াচ্ছে একটি পূর্ণমাত্রার আন্তর্জাতিক সংঘাতে, নাকি এটি আরও ভয়াবহ কিছু শুরু করার সংকেত মাত্র? তানভীর আহমেদ, এনপিবি নিউজ। সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে একটি শর্ত দিয়েছে তেহরান। যদি ইসরায়েল মেনে নেয় তবে থেমে যাবে হামলার আগুন। কিন্তু সেই শর্তটা কি, আর তাতেই কি বন্ধ হবে বিস্ফোরণ আর রক্তপাত? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি তাদের আগ্রাসন বন্ধ করে তবে তেহরানও আত্মরক্ষার নামে চালানো প্রতিক্রিয়ামূলক আক্রমণ থামিয়ে দেবে। তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে এই বার্তা দেন তিনি। তার ভাষায়, আমরা কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। ইসরায়েল হামলা বন্ধ করলেই আমরা উত্তেজনা কমিয়ে আনব। এই বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। তবে বাস্তব চিত্র এখনো ভয়ঙ্কর। ইরানি গণমাধ্যমের দাবি, গত 2 দিনের ইসরায়েলি হামলায় অন্তত 80 জন নিহত এবং আহতের সংখ্যা 800 জনেরও বেশি। নিহতদের মধ্যে কমপক্ষে 20 জন শিশু।
পাল্টা আঘাতে ইসরায়েলও রেহাই পায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের আক্রমণে 10 জন নিহত, আহত 2 শতাধিক, নিখোঁজ 3 জন। এদিকে আল জাজিরার এক রিপোর্ট বলছে শনিবার রাতে ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর কিছু আঘাত হেনেছে হাইফার তেল শোধনাগারে। আরাঘচি অভিযোগ করেছেন ইসরায়েল আন্তর্জাতিক আইনের রক্তরেখা পেরিয়ে গেছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে। বর্তমানে ইসরায়েল ইরানের ইস্পাহান প্রদেশের প্রতিরক্ষা স্থাপনা এবং সিরাজের ইলেকট্রনিক্স কারখানা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এমনকি ইসরায়েলি সেনাবাহিনী ইরানের সাধারণ জনগণকে সরে যেতে বলছে অস্ত্র উৎপাদন সংশ্লিষ্ট অঞ্চলগুলো থেকে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আমরা ইসরায়েলের হামলায় জড়িত নই, কিন্তু ইরান যদি আমেরিকাকে আঘাত করে তার পরিণাম ভয়াবহ হবে। এদিকে দুই দেশেরই আকাশসীমা আংশিকভাবে বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলো থমকে আছে, আর গোটা বিশ্ব থমকে আছে এই ভয়ঙ্কর যুদ্ধ থামবে কিনা সেই অপেক্ষায়। জয়া হাসান, এনপিবি নিউজ। সবাই নির্বাচন করতে চায়, কিন্তু সবাই প্রার্থী হতে পারবে না, চাইলেই হবে না। দল এবার মনোনয়ন দেবে তাকেই যার পেছনে আছে গল্প, আছে আত্মত্যাগ, আর আছে মাঠে মানুষের ভালোবাসা। বিএনপি এবার এমন এক ফর্মুলায় মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে যা একদিকে ত্যাগের মূল্য দেবে, আর অন্যদিকে করা ছাকনি পার হতে হবে সততা ও জনপ্রিয়তার। দলীয় সূত্র বলছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন নির্ধারণ নির্ভর করবে 3টি মূল যোগ্যতার উপর: ত্যাগ, সততা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা। বিএনপির হাইকমান্ড ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, যিনি দেশের জন্য, দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যিনি এলাকার মানুষের কাছে জনপ্রিয় ও পরিচিত, তিনিই নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকবেন। এই নির্বাচনে প্রাধান্য পাবেন তরুণ প্রার্থীরা, তবে প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের সাথেও থাকবে ভারসাম্যপূর্ণ সমন্বয়। যার বিরুদ্ধে কোনো অপকর্মের নির্ভরযোগ্য অভিযোগ রয়েছে অথবা মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা নেই, তিনি কোনোভাবেই মনোনয়ন পাবেন না। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে একাধিক জরিপ শেষ করেছেন এবং আরও জরিপ চলমান রয়েছে। এই জরিপের ফলাফলের ভিত্তিতেই নির্ধারণ হবে কে হবেন বিএনপির একক প্রার্থী। 2018 সালের মতো এবার এক আসনে একাধিক প্রার্থী চিঠি পাবেন না। প্রতিটি আসনের জন্য নির্ধারিত হবে একজন মাত্র প্রার্থী। তাই এবারের নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ সঠিক প্রার্থী নির্বাচন। দলের প্রতি কার কতটা ত্যাগ রয়েছে, দুর্দিনে কে কে দলের সঙ্গে ছিলেন, এইসব বিবেচনায় মনোনয়ন চূড়ান্ত করা হবে। এছাড়াও প্রার্থীদের অতীত পারফরমেন্স, জনসংযোগ এবং জনপ্রিয়তাও হবে গুরুত্বপূর্ণ মানদণ্ড। দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়নের ক্ষেত্রে এবার থাকবে একাধিক চমক। অনেক পরিচিত মুখ বাদ পড়তে পারেন, আবার উঠে আসতে পারেন এমন কেউ যার নাম এখনো আলোচনার বাইরে। এবারের নির্বাচনে বিএনপি তার মিত্র দলগুলোকেও কিছু আসন ছেড়ে দেবে। যারা শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে মাঠে ছিল তাদের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করা হবে। ঢাকার কয়েকটি আসনও মিত্রদের জন্য ছেড়ে দেওয়া যেতে পারে বলে আভাস মিলেছে। অপরদিকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে মনোনয়ন জমা, হবে সাক্ষাৎকার এবং চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তই হবে সর্বশেষ ও চূড়ান্ত। এ ব্যাপারে বিএনপি বলছে, এই দল একটি নির্বাচনমুখী রাজনৈতিক সংগঠন। আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা চায় মনোনয়ন যেন সত্যিকারের জনদাবির প্রতিফলন হয়। এই জন্যই এবার মনোনয়ন নির্ধারণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ত্যাগ, সততা এবং জনগণের ভালোবাসাকে। জয়া হাসান, এনপিবি নিউজ। ভয়ঙ্কর গুজব না চরম বাস্তবতা? ইরানের মিসাইল কি সত্যি ধ্বংস করে দিল ভারতের আদানি গ্রুপ পরিচালিত ইসরায়েলের হাইফা বন্দর? গোটা মিডল ইস্ট কাঁপানো এক হামলার পর ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর দাবি। 36,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি, আগুনে জ্বলে উঠেছে বন্দর এলাকা। সোশ্যাল মিডিয়া থেকে আন্তর্জাতিক কূটনৈতিক মহল, সবার মুখে একটাই প্রশ্ন, আদানির বিলিয়ন ডলারের বিনিয়োগ কি আগুনে ভস্য? কিন্তু এই দাবি কি আদৌ সত্য, নাকি আরেকটি মন গড়া গুজব?
সম্প্রতি ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার সময় ইসরায়েলের হাইফা বন্দর এবং তেল আবিবের নিকটবর্তী একটি তেল শোধনাগারে আঘাত হানে কিছু ক্ষেপণাস্ত্র। তবে আদানি গ্রুপের বন্দরের কোনো বড় ধরনের ক্ষতির খবর সরকারিভাবে নিশ্চিত হয়নি। আদানি গ্রুপের মুখপাত্র যোগেশ ইন্দর রবি সিং জানিয়েছেন, হাইফা বন্দরে আদানির মালিকানাধীন টার্মিনাল নিরাপদ এবং স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। ইরানের হামলায় তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। 2023 সালে আদানি পোর্টস ইসরায়েলের গ্যাডট গ্রুপের সঙ্গে $1.2 বিলিয়ন চুক্তি করে হাইফা বন্দরের 70% অধিকার অর্জন করে। এটি আদানি পোর্টসের কার্গোর মাত্র 3% এবং রাজস্বের প্রায় 5% সমান। পূর্বের সংঘর্ষগুলিতে হাইফা বন্দরের ঝুঁকির কারণে আদানি পোর্টসের শেয়ার দামে অস্থিরতা দেখা গিয়েছে, কিন্তু এইবারের ঘটনায় আর্থিক ক্ষতি খুবই সীমিত বলেই ধারণা লগ্নিকারীদের। ইসরায়েল প্রথমে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। তার জবাবে ইরান ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। তবে আদানি গ্রুপের হাইফা বন্দর ধ্বংস হওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো। যুদ্ধের উত্তাপ থাকলেও ভারতীয় সংস্থাটি নিরাপদেই বন্দর পরিচালনা করে যাচ্ছে। তানভীর আহমেদ, এনবিবি নিউজ।